দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। কারো খাটের নিচে, কারো গবাদি পশুর গোয়াল ঘরে, আবার কারো সেপটিক ট্যাঙ্কের নিচে মিলছে জ্বালানি তেলের সন্ধান। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের যে যুদ্ধ, সেই প্রভাব দেশে পড়বার আগেই জ্বালানি তেলের কিছু অসাধু ব্যবসায়ী তেল নিয়ে তেলেসমতি শুরু করেছে। যদিও প্রশাসন সজাগ রয়েছে, সরকারের নানাবিধ পরিকল্পনা এরই মধ্যে স্পষ্ট হয়েছে, তবু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে কিছু অস্থিরতা দেখা দিচ্ছে। এসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও আছেন ব্যারিস্টার সুপ্রিম কোর্ট এস.এম. শাহরিয়ার কবির। স্বাগতম আপনাকে। আমি একটু ঠাকুর ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। এই যে যেমনটি বলছিলাম, আমরা ইতিপূর্বেও দেখেছি নানা সময়ে যে যখন দেশে একটি ক্রাইসিস তৈরি হয় বা হবার আগেই আভাস পেলেই যে অসাধু ব্যবসায়ীদের যে নানা ধরনের সিন্ডিকেট, এই যে মজুত করা, এই বিষয়গুলোতে দেশকে মানে সরকারকে অসহযোগিতা করার যে ব্যাপারটা, এটিকে আপনি কিভাবে দেখছেন? এই কালচার থেকে আমরা বের হতে পারি কিভাবে? ধন্যবাদ রনি রেজা, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। দেখুন, এটা আমাদের একটা মজ্জাগত বিষয়। আপনি দেখবেন সারা পৃথিবীতে মুসলিম প্রধান দেশগুলিতে যখন রোজা আসে, রমজানের আগে সবাই প্রস্তুতি নেয় যে কিভাবে রমজানে মানুষকে সহায়তা করা যায়, কিভাবে কম মূল্যে রমজানের সময় মানুষের পণ্য সরবরাহ নিশ্চিত করা যায় এবং এর মধ্য দিয়ে পুণ্য অথবা সোয়াব অর্জন করা যায়। অথচ আমাদের এখানে দেখবেন যে আবহমান কাল থেকে প্রায় বহু সাল আগে থেকে, আমরা যখন বলি আমরা খুব সভ্য ছিলাম, তখন থেকেই রমজান আসলেই কিছু কিছু জিনিসের মূল্য, যেমন বেগুন, অন্যান্য যে জিনিসপত্র, এগুলোর দাম বাড়িয়ে দেওয়া হতো। এবং রমজানকে কেন্দ্র করে একটা ব্যবসা করার একটা প্রবণতা, এটা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। তো এইখানে দেখবেন যে ৭৪ সালে যে ইয়েটা হলো, যে আমাদের এখানে শেখ মুজিবের সময় যে একটা বিশাল দুর্ভিক্ষ হলো, এবং এইখানে বিভিন্ন গবেষকরা বলেন যে এই ইয়েটা যে মানুষের আমাদের দ্রব্য বা সম্পদের অভাবের কারণে এই দুর্ভিক্ষটা হয়নি। দুর্ভিক্ষটা হয়েছিল ওই সময় যে আওয়ামী মধ্যস্বত্বভোগী যারা ছিলেন, তারা এই আওয়ামী মধ্যস্বত্বভোগীরা এটা আটকে রেখেছিল, আরও বেশি মুনাফা অর্জনের উদ্দেশ্যে তারা এই কাজটা করেছিল। আওয়ামী মধ্যস্বত্বভোগী বা তারা এই কাজটা তারা করেছিল, কারণ ওই সময় তো কেউই বিএনপিও জেগে ওঠে নাই, জামাত তো নিষিদ্ধই ছিল, এবং অন্যান্য রাজনৈতিক কোনো দলই ওইভাবে কার্যকর অবস্থায় ছিল না, জাসদ কিছু কিছু ছিল। তো এই জন্য আমি আপনি বলছি যে আমাদের যে এই যে আজকে যে তেল নিয়ে যে তেলেসমাতির কথাটা বললেন, আসলে আমাদের এখানে তেল কতটা অপ্রতুলতা আছে বা অভাব আছে, এইটা কিন্তু নিরূপণ হয় নাই। নিরূপণ না হয়ে আমাদের এখানে প্রথম দিন থেকেই বলা হয়েছে যে ২৮শে মার্চ পর্যন্ত আমাদের মজুদ ছিল, তার মধ্যে অনেকগুলি ভেসেল এসছে। তো তাইলে ২৮শে মার্চ পর্যন্ত, মানে আমাদের তখন বলা হয়েছে ২৮ দিনের মজুদ, ফুল স্পিডে চলার মতো ২৮ দিনের মজুদ আছে ছিল। তখন গভর্নমেন্ট বলছে যে আপনারা একটু রেশনিং করেন, একটু রেশনিং করলে আমরা এটা ২৮ দিনেরটা যেন আমরা 40 ডেজ আমরা চলতে পারি, 40 ডেজ চলতে পারি। তো আজকে ২৮ দিন শেষ হলো, যে 1 মার্চ যেদিন বলা হলো ২৮ দিন আছে, ২৮ দিনের মজুদ আছে। তাইলে এখানে আজকে যে বিশাল লম্বা লাইন আছে, এই লাইনের কারণ কি? আচ্ছা, তো এখন কেউ কেউ বলবেন যে যখনই চাহিদা বেড়ে যায় তখন দাম বাড়িয়ে দেওয়া দরকার। গভর্নমেন্ট মনে করেছিলেন যে
ঠিক আছে, আমাদের যেহেতু হাতে পর্যাপ্ত মজুদ আছে এবং আমাদের পাইপলাইনে যেহেতু তেল আমদানিকৃত তেলের পরিমাণ লাইনে আছে, পাইপলাইনে আছে, মানে ওয়েটিংয়ে আছে বিভিন্ন ভেসেল, তাইলে এখানে দামটা বাড়ানোর দরকার নাই। তো সেই ক্ষেত্রেও এই যে আমি জানি না এই যে কৃত্রিম সংকটটা, আমি আপনাকে বলি যে বেসিক্যালি গভর্নমেন্ট ইচ্ছা করলে এইখানে মেজার নিতে পারে, যে একটা স্পেশাল দেওয়া দিতে পারে, যে একটা আমাদের অর্ডার তো জারি করতেই পারে যে এইটাকে একটা জরুরি অবস্থা ঘোষণা করে যারা তেল মজুত করবে পরিমাণের বেশি, তাহলে কি অস্থিরতা আরো বাড়বে না জনগণের মধ্যে? যেমনটি যদি আমি বলি একটু, আপনি বলছিলেন যে ৭৪-এর যে দুর্ভিক্ষ, তখন আওয়ামী সুবিধাভোগীরা বা সাধারণত যখন যে সরকার ক্ষমতায় থাকে তার কাছাকাছি লোকগুলাই কিন্তু এই সুবিধাগুলো মানে করার দুঃসাহস দেখায়, কারণ অন্যরা তো আর পার পায় না। যদি বলি এই কয়েকদিন আগে এই ক্রাইসিস শুরু হয়নি, তার আগেই পেট্রো বাংলার যে চেয়ারম্যান তিনি বললেন যে কিছু ক্রাইসিস আছে, আবার মন্ত্রী বললেন যে না কোনো সংকট নেই, আপনি যেটা আপনার বক্তব্যে বলে গিয়েছেন। এই যে যে সরকারের এক এক জায়গার দায়িত্বপ্রাপ্তের মধ্যে যে বক্তব্যের সমন্বয়হীনতা, এতে জনগণের মধ্যে অস্থিরতা বাড়িয়ে তোলে কিনা? না, সেইটা হ্যাঁ আছে, এটা তো একটা ফ্যাক্টর। আমরা দুই ভাই যদি দুই ধরনের কথা বলি তাইলে মানুষ বিশ্বাস হারাবে একই জায়গা থেকে, একই একটা পয়েন্টের উপর। তো সেইখানে এটা তো আছেই, কিন্তু প্রকৃতপক্ষেই মজুদের ঘাটতি আছে কিনা এটা একটা বড় ব্যাপার। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা যারা এক্সপার্ট আর কি, মার্কেটের এক্সপার্ট, এদেরকে নিয়ে এবং সরকারের যে আমি মনে করি এখন পার্লামেন্টে অপোজিশন আছে, এই প্রশ্নে একটা নিজেদের মধ্যে একটি আলোচনা হওয়া দরকার। তেলের ক্রাইসিস নিয়ে ইন্টারনালি পর্দার আড়ালে হতে পারে, আড়ালে নিয়ে এটা যারা কেউ ২৩,০০০ লিটার, কেউ ১০,০০০ লিটার এই যে মজুদ করছেন আন্ডারগ্রাউন্ড মজুদ, এইটি হইলে কি করা দরকার, এইটা বিএনপি আমি মনে করি সরকারি দল একা সিদ্ধান্তটা না নিয়ে অপোজিশনের সাথে আলোচনা করে যদি সিদ্ধান্ত নেয় এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে আমরা, এটা তো ন্যাশনাল ক্রাইসিস, এটা তো তেল তো আর শুধু বিএনপি ইউজ করে না আর জামাত ইউজ করে আর জামাত ইউজ করে না, এমন তো না, এমন নয়, বা ইভেন অন্যান্য পলিটিক্যাল পার্টির যারা আছে সমর্থক এরা ইউজ করে না, বিএনপি শুধু ইউজ করে, এমন তো না। তো এই জন্য আমি মনে করি যে এই ক্ষেত্রে এই যুদ্ধটা তো আমরা পুরো জাতি বা আঞ্চলিকভাবে এফেক্ট করছি, পুরো অঞ্চলকে জুড়ে এফেক্টেড। তো এইটার ক্ষেত্রে কি হওয়া উচিত, আমি মনে করি আপনার তেল নিয়ে তেলেসমাতি আমরা প্রথম পর্যায়ে আমরা সমাধান করছি, শেষ করছি আমার বক্তব্যটা, যে তেল নিয়ে তেলেসমাতি যারা করবেন এরা জাতীয় স্বার্থের বিপক্ষে কাজ করছেন, এদের বিরুদ্ধে একটা আমাদের যে ভোক্তা অধিকার আছে, আইন আছে, এগুলো অনেক বছর পুরানো একটা আইন, এই আইনটাকে ইচ্ছা করলে তারা আপডেট করতে পারেন, আপডেট করে বা এটার সর্বোচ্চ শাস্তির যে প্রয়োগ এই বিষয়টা শেষ করে দিতে চাই, একটি বক্তব্য উল্লেখ করছি। আপনি অন্যান্য রাজনৈতিক দলের কথাও বলছিলেন, এনসিপির যে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সাবেক উপদেষ্টা, তিনি বলেছেন যে দেশে জ্বালানি তেল নিয়ে যে মজুদ সিন্ডিকেট হয়েছে এর সঙ্গে বিএনপির বিভিন্ন অংশের যোগসাজশ রয়েছে। যদি ভাই বিএনপির লোকজন যদি কেউ মজুদ করে থাকে, তেল তো আর পকেটে মজুদ করা যায় না, সোনা দানা না হয় পকেটে মজুদ করা যায়, আলমারিতে মজুদ করা যায়, তেল ভাই পকেটে মজুদ করা যায় না, না ওটা বের হয়ে যাবে। আচ্ছা, তো এটাতে আবার বিক্রি করতে হবে, তো এদের ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, জানান সব জায়গায় তো জামাত আছে, এনসিপি আছে অপোজিশন হিসাবে, আপনি জাতীয় স্বার্থের পক্ষে এই কাজটা করুন। আপনাকে যদি রেসপন্স না করে স্থানীয় প্রশাসন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যদি না করে, তাইলে আমরা বলবো যে ইয়েস, এই জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার অ্যাকশন নেয় না, আমরাও আপনার সাথে গলা মিলাবো। জি, ধন্যবাদ আপনাকে, সুন্দর বললেন। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি যদি একটু বলতেন যে বিষয়ের উপর আলোচনা করছিলেন মোশাররফ ঠাকুর। মোশাররফ ভাই যেটা বলছেন শোনেন, আমার কাছে মনে হয় এই মুহূর্তে যারা, কারণ ৭৩-৭৩ টানছেন, যারা মজুদ করবেন তারা হচ্ছে গণশত্রু, সে যেই হোক। আর দ্বিতীয় কথা যেটা বললেন, আসিফের কথা বললেন, এটা আমি সমর্থন করি না। আচ্ছা, কেন সমর্থন করি না? তেলের ঘাটতি পড়লে যেটা আমারও যা হবে ঠাকুর ভাইয়েরও তাই হবে।
ঠাকুর ভাই যদি এখানে আরো একটা জিনিস বলি, একটা সরকার কেবল আসছে 1 মাসের মাথায়, তার দলের লোকজন যদি তেল মজুত করে এবং সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহ দেখা দেয়, এবং আপনার তেল আর সার কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস, সারা পৃথিবী নিয়ে এমনি আমরা চিন্তিত, মিডল ইস্ট থেকেই সবচেয়ে বেশি কিন্তু ফরেন রিমিটেন্স আসে, যে মিডল ইস্টের ভলাটাইল অবস্থা, সরকার কিভাবে চলবে সেখানে। আর যাই হোক, এরকম মানে বস্তা পচা আমি বলবো না, মানে সস্তা জনপ্রিয়তা লাভের জন্য অমুক পার্টি করছে এই দোষারোপ না। আপনাকে কি করতে, আপনি কি করছেন? আমি যদি বলি এনসিপি না, আমাদের ছাত্র রাজকে ভুলের মাসুল আমরা সবসময় দিচ্ছি। কি ভুল করেছে তারা? আর তারা না, আচ্ছা, আমরা পুরো জাতি মিলে আজকে একটু আগে যখন এই সংসদে বিকালবেলা কথা হচ্ছে, কেন এই কথাগুলো বললাম, যে সেদিন আসিফ মাহমুদেররা কেন ইয়াতে গেছিলেন, সরকারে গেলেন কেন? আচ্ছা, সেদিন যখন রাষ্ট্রপতিকে পদত্যাগের কথা বলা হলো, রাষ্ট্রপতিকে রাষ্ট্রভবন ঘেরাওয়ের কথা বললো, সেদিন কারা কম্প্রোমাইজ করছে? আজকে আপনি আপনার দল কি পাড়া মহল্লায় বলছেন যে প্রতিরোধ কমিটি গঠন করেন, তেল পাচার যাতে কেউ করতে না পারে, যাতে তেল রেশনিং যাতে ভালো হয়, প্রতিটা পেট্রোল পাম্পে আমার এনসিপি বা বিরোধী দল এবং সরকারি দলের সমন্বয় 2 জন করে ছাত্র নেতা প্রতিটা পাম্পে যাবে। দ্যাটস হাউ দ্য কি পলিটিক্স শুড বি। অ্যান্ড কেন বললাম এই কথাটা, দেখেন আজকে অনেক বড় বড় কথা বলতেছি, একটু আগে আমি শুনলাম যে হাতিয়ায় আমরা কি এই জন্য রক্ত দিচ্ছি না, রক্ত এই জন্য দিইনি, রক্ত দিচ্ছি কি সংস্কারের জন্য। তো সংস্কারের আগে আপনারা ছাত্ররা রাজি হলেন কেন ইলেকশনের জন্য? আজকে যদি আমি বলি ভুলটা কত জায়গায়, ভুল মানে কি আমাদের জীবনটা নিয়ে তো সবাই মিলে আপনারা করলেন, কি করলেন? রক্ত যেমন আপনারা দিচ্ছেন কেন, আমরা বলছি দ্বিতীয় স্বাধীনতা। আপনি দেখেন গত 25 তারিখ রাতের বেলা আই ওয়াজ টোটালি সারপ্রাইজ অ্যান্ড শকড যে একজন ছাত্রনেতা বলতেছে না এই দ্বিতীয় স্বাধীনতা এটা রূপক অর্থ না, এটা রূপক অর্থ না, এটা অ্যাকচুয়াল স্বাধীনতা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। 71 সালে আপনি একটা ম্যাপ এবং কি পাইছেন, মানচিত্র পাইছেন, আর একটা কি পাইছেন, একটা পতাকা পাইছেন। আপনি স্বাধীনতা পাননি, সেই স্বাধীনতার জন্য গত 53 বছর যুদ্ধ করে যাচ্ছি, এবং সেই স্বাধীনতার সূর্য আবারও কি হলো, অস্তমিত হলো 5 তারিখে কিছু ভুল সিদ্ধান্তের জন্য। আপনি যেটা বলছেন পরোক্ষ হস্তক্ষেপের কথা, প্রত্যক্ষ কি এরকম কিছু না হলে এইটাকে কি মানে আধিপত্যবাদ এটা বলা যায়? আচ্ছা, আপনাকে এখানে একটা জিনিস বলি, প্রত্যক্ষ আর পরোক্ষর কথা বলতেছি আমি, দুইটা জিনিস। এটা তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যদি বলি কূটনৈতিক যে ব্যাপারটা। কথা হলো যে একটু আগে একটা জিনিস বলি, পৃথিবীর কোনো কনস্টিটিউশনে নাই এই যে বলি যে এই কনস্টিটিউশন বস্তা পচা কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন গাদ্দারির কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন ইন্ডিয়ার তৈরি কনস্টিটিউশন। পৃথিবীর কোন কনস্টিটিউশন আছে ফরেন ট্রিটি প্রকাশ করা যাবে না, এই কনস্টিটিউশনে আছে। আচ্ছা, আপনি একটা সার্বভৌম, একটু আগে বললেন না 7 ধারায় কি বলা আছে, 7 ধারা বলা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস না, হ্যাঁ, জনগণ সকল ক্ষমতা। আর পার্লামেন্টে যারা বসে আছেন তারা বলতেছেন সার্বভৌম ক্ষমতার আমরা মালিক। কি আপনি কিসের মালিক? মালিক তো সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। জনগণ তো আপনাকে রেফারেন্ডাম দিয়ে দিয়েছে, জনগণই তো তাদের পাঠিয়েছে। না না, জনগণ তো রেফারেন্ডামে দিয়ে দিল আপনাকে। তাহলে আপনি কি করতেছেন? জনগণের সার্বভৌম ক্ষমতা এক্সারসাইজ করতেছেন। সো পার্লামেন্ট এক্সারসাইজ করে অ্যাজ এ কাস্টোডিয়ান বা ট্রাস্টি। আপনি যখন, আমি এই কথাটা এই জন্যই নিয়ে আসতেছি ভাই, আজকে এই কনস্টিটিউশনকে ওন করব কি করব না, এর উপর আমার স্বাধীনতা নির্ভর করতেছে। তাহলে আমি কি, এই কনস্টিটিউশন যদি আপনি রেখে দেন, আপনি জীবনে কোনোদিন স্বাধীন হবেন না। আর এই কনস্টিটিউশন সরকার আর সংস্কার আর অ্যামেন্ডমেন্ট, এই কনস্টিটিউশন কি বাংলাদেশের? তো এই কনস্টিটিউশন ইন্ডিয়ার তৈরি করে দেয় কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন কিভাবে আপনি একটা, আমি ওই পেপারগুলো নিয়ে আসতে চাইছিলাম, পেপারগুলো দেখাতাম। 72 সালে আসম আব্দুর রব থেকে শুরু করে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে সবাই বলছে 6 মাস আপনাদের এটা দিলেন, ডক্টর কামাল হোসেন তৈরি করে দিছে। আমি একের পর এক বই দেখাই দিছি যে এই কনস্টিটিউশন ড্রাফটেড বাই হুম, সেটা পর্যন্ত বলে দিছি। এটা হচ্ছে কে জেনিং চেম্বার থেকে তৈরি করে দিছে, এটা কার আন্ডারে করে দিল, সেই সময় কে ছিল ভারতের কলকাতার মুখ্যমন্ত্রী জানেন? বলেন। এই ইতিহাস তো বারবার বলে যায়, শোনেন। সেই সময় ভারতের যে কলকাতার যে মুখ্যমন্ত্রী ছিল, সি ইজ দ্য ব্যারিস্টার, এবং তাকে দায়িত্ব দিয়েছিল ইন্দিরা গান্ধী যে এইটা কি করো তুমি, বাংলাদেশের জন্য যেমন করে আমাদের স্বাধীনতা ঘোষণাপত্র তৈরি করে দিছে, এটাও তৈরি করে দেওয়ার কথা বলছিল। সেই ঘোষণাপত্র যখন তৈরি করে দেওয়া হয়, ঠিক সেরকম এইটাও, তখন সবচেয়ে বিখ্যাত বাঙালি ব্যারিস্টার ছিল হচ্ছে সুব্রত চৌধুরী।
আচ্ছা। সেই সুব্রত চৌধুরী আমিরুল ইসলাম সাহেব ওনার চেম্বারে বসে থেকে এই কনস্টিটিউশন তৈরি করে। সেই জন্য যেহেতু 25 বছরের কি করছে, 25 বছরের খত দিয়ে আসছে, 25 বছর চুক্তি করছেন দাসত্বর, তাহলে এই দাসত্বর চুক্তি যেন মানুষকে দেখাতে না হয় সেজন্য আপনি এখানে দিয়ে দিলেন যে বৈদেশিক কোনো চুক্তি আপনি প্রকাশ করবেন না। ইউনূস সাহেব একই কাজ করছে, আমেরিকার সাথে চুক্তি করছে, সেটা আমাদের না জানায় করছে। আপনি আজকে যে কথাটা বলতেছি যে আমরা একটা জিনিস সবসময় বললে মানুষ এক পেতা হয়ে যায়। আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি ভাই সিরাতুল মুস্তাকিমে চলতে চাই। সেটা হচ্ছে যে অন্যায় করবে আমি অ্যাজ এ হুইসেল বলার সেটা বলবো। কার পক্ষে? আমরা সবার আগে বাংলাদেশ, তো সবার আগে যদি বাংলাদেশ হয়, এই কনস্টিটিউশন যদি আপনি আঁকড়ে ধরে থাকতে চান, আজকে যেটা মানে দুঃখজনক, এই স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যেটা বললেন, এটার মতো আত্মঘাতী আর কিছু হতে পারে না। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, তার বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হওয়ার পথে। কেন ভুলুণ্ঠিত হওয়ার পথে? এটা কি 12ই মে একটা প্রশাসনিক আদেশ, এই প্রশাসনিক আদেশ এক্সপায়ার হয়ে যাবে কখন? নতুন সরকার আসছে, এটা তো কার? এন্ট্রিম গভর্নমেন্টের। এন্ট্রিম গভর্নমেন্টের আদেশ, অর্ডার, অর্ডিন্যান্স যা কিছু করছে 30 দিনের মধ্যে যদি রেটিফাই না করা হয় তাহলে কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে অটোমেটিক। তাহলে আওয়ামী লীগ বাতিলের এই অর্ডারটা কি অটোমেটিকলি বাতিল হয়ে যাবে না 12 এপ্রিলের পর? 12 এপ্রিলের পর আওয়ামী লীগের বিরুদ্ধে আর কোনো নিষেধাজ্ঞা থাকবে? কারণ আপনার কোর্ট তো কোনো নিষেধাজ্ঞা দেয়নি, আইসিটি দেয়নি। তাহলে এই এক্সিকিউটিভ অর্ডারটা 12 কি এপ্রিল নাই হয়ে যাবে যদি এর মধ্যে না করে। কেন আজকে দেখলাম সংসদে বোধহয় আপনার হচ্ছে ওই 2.5 ঘন্টা সমস্ত জনগুরুত্বপূর্ণ প্রশ্ন, তাতে একটা লোক আবার সে আগের কয় দেয় আমার রাস্তা নাই, আমার ব্রিজ নাই, আমার ওখানে ফুটবল মাঠ হবে কিনা। ঠিক একই রকম কায়দায় সংসদ চলা শুরু হয়েছে। একটা লোক বলল না যে 12 এপ্রিল তো এই স্থগিতাদেশ অবৈধ হয়ে যাচ্ছে। একটা লোকের মুখে শুনলাম না আমি যে এই অর্ডিন্যান্সটা কি হবে 12 তারিখের মধ্যে যদি পাস না হয় তাহলে কি হবে, এটা আইনে পরিণত না করলে গণভোটটা বাতিল হয়ে যাবে। এর চেয়ে জনগুরুত্বপূর্ণ আর কিছু আছে? তেল তো ভাই পাওয়া যাবে টুডে অর টুমরো। গণভোট অধ্যাদেশ বাতিলের তো লিখিত প্রস্তাব করা হয়েছে। লিখিত প্রস্তাব কি করা হলো? হ্যাঁ, লিখিত প্রস্তাব পর্যন্ত করা হয়েছে। তার মানে কি আপনি আজকে কোন পথে আছেন? আপনি কি সত্যি নতুন বাংলাদেশ চাচ্ছি আমরা? আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে একটু শুনে আসি আমরা মোশাররফ আহমেদ ঠাকুর ভাইকে, এরপরে আপনাকে আবার শুনবো। একটু আপনি যদি এই শাহরিয়ার ভাই যে প্রশ্নটি করছিলেন যে কোন পথে আছে এই যে অধ্যাদেশগুলো একের পর এক বাতিলের পথে। হ্যাঁ, আমার সাথে শাহরিয়ার ভাই আমি কি বলে কম্পারেটিভ কনস্টিটিউশন পড়তে গিয়ে আমি দুবার পড়েছি। আমাদের পলিটিক্যাল সায়েন্সে 5 কান্ট্রি পড়ায় ঢাকা ইউনিভার্সিটিতে, 5 কান্ট্রি আমাদের সময় 80-এর দশকে। তো 5 কান্ট্রি কনস্টিটিউশন পড়ানোর সময় কনস্টিটিউশনের ডেভেলপমেন্ট যে হিস্ট্রিটা এটা পড়ানো হয়। তো বাংলাদেশের যে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বা কনস্টিটিউশনাল হিস্ট্রিটা এটার সাথে আমার একটু ইয়ার সাথে দ্বিমত আছে, 1 নম্বর। 2 নম্বর, অজয় মুখোপাধ্যায় যে 1971-এর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এইরকম সময় মনে হয় উনি ছিলেন পাকিস্তানের মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। তো উনি ব্যারিস্টার ছিলেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অজয় কুমার 72 সালে কে ছিলেন? 72 সালে সিদ্ধার্থ শঙ্কর রায়, ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়। তো ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায় 72 সালে ছিল ভাই। তো এখন আর সুব্রত রায় চৌধুরীও ব্যারিস্টার। এখন সুব্রত রায় চৌধুরী ব্যারিস্টার, সুব্রত রায় চৌধুরী এবং সিদ্ধার্থ শঙ্কর রায় দুজনে ব্যারিস্টার। সিদ্ধার্থ শঙ্কর রায় চৌধুরী তো সিদ্ধার্থ শঙ্কর রায়। তো এইখানে আমি আপনাকে বলতেছি যে পশ্চিম বাংলা যে ইয়েটা আমাদের এটা কনস্টিটিউশনাল ড্রাফট করে দিয়েছে না, যাই অনেক বছর আওয়ামী লীগের বিরোধী যে পরিবেশে আমরা কনস্টিটিউশনাল হিস্ট্রিটা পড়ছি, সাংবিধানিক ডেভেলপমেন্ট হিস্ট্রিটা আমরা পড়ছি। ভাই আমাদের সাথে খুব বেশি ডিফারেন্স না, 10, 12, 13, 14 বছর এইরকম ডিফারেন্স হবে। 1 দশক পরেও উনি পড়েছেন। তো সেইখানে আওয়ামী বিরোধী আবহে আমরা এটা পড়েছি। তো সেই ক্ষেত্রে এইখানে যে 31 সদস্যের যারা ছিলেন, 31 সদস্যের আওয়ামী এই লীগের যে এর মধ্যে 1 জন ছিলেন অপোজিশন থেকে, সুরঞ্জিত সেনগুপ্ত, আর বাকি 30 জন ছিলেন আওয়ামী লীগ থেকে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে 403 সদস্যের গণপরিষদ। তো এই জায়গায় আমি ওইটা করতে গিয়ে
আমার বহু সমালোচনা আছে। যেমন যে আলোচনায় হয়নি এটা। শেখ মুজিব গণপরিষদকে পার্লামেন্টের মর্যাদা দেন নাই, আলোচনাই করতে দেননি। শেখ মুজিব গণপরিষদে বাজেট উপস্থাপন করতে দেন নাই ৭২-এর, এইগুলো আছে। কিন্তু এটা ইন্ডিয়া ড্রাফট করে দিয়েছে, আমি এইটাতে একমত। আমি এটাতে এটা বেশি, আমি হতে পারে। এটা বেশি। না, আমার আপনি কাছে আমি এই বেশি প্রমাণগুলো বলেন। না, আচ্ছা, এটা বলেন, drafted। বলেন। এটা আমার মতামত, না, আপনার বলেন, মতামত আপনার নাই মতামত। হতে পারে। তো শুনেন, এখন যে বিষয়টা হচ্ছে কনস্টিটিউশনের আপনি ২৬ থেকে একবারে ৪৭ পর্যন্ত যদি দেখেন মৌলিক অধিকারে একটা প্রস্তাবনা শুধু যোগ হয়েছে যে ইন্টারনেট রাইটটা এটা মৌলিক অধিকার হিসাবে চিহ্নিত হবে, আর কোনো কিছুই বাদ দিতেও বলা হয় নাই, সংযুক্ত করতেও বলা হয় নাই। কথা বলছেন, সংবিধানের ১১ অনুচ্ছেদ থেকে ২৫ পর্যন্ত যে রাষ্ট্র পরিচালনার যে এই বিষয়গুলি, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এটা কেউ বাদ দিতেও বলেন নাই, সংযুক্তির কথাও বলেন নাই। যেমন ১৯ অনুচ্ছেদে আছে রাষ্ট্রের সর্বক্ষেত্রে সমতা। তারপর ২৭-২৮ হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্র কী রকম ব্যবস্থা নেবে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইগুলোকে নিয়ে, তারপর ধরুন যে আপনার ৬৫ থেকে ৭৮ পর্যন্ত আইনসভার একমাত্র ৭০ অনুচ্ছেদের এক শব্দ যোগ করা ছাড়া আর কিছুই তারা বলেন নাই। তো এই জন্য এটাকে, এবং এটা ১৪-১৫ বার সংশোধনের মুখোমুখি হয়েছে, এবং এটাতে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস যুক্ত করা হয়েছে, এইগুলি করা হয়েছে। এবং যেগুলি আওয়ামী লীগ বলে কাটাছেড়া করে সংবিধানকে অপবিত্র করে ফেলছে, এটাকে রেপ করে ফেলছে আওয়ামী লীগ, বিএনপি, এরশাদ, খালেদা জিয়া, এরা সংবিধানকে তছনছ করে ফেলছে। আমি এটার সাথে একমত না। সংবিধান কোনো ঐশী বাণী না, সংবিধান আমরা মানুষেরাই আমরা তৈরি করেছি। আমরা আমাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের চলন বলন আচরণ কী হবে এটা আমরা নির্ধারণ করেছি। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই সংবিধান যেমন ঐশী বাণী না, আবার এটাকে লাত্তি দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে একটা সংবিধান বানিয়ে ফেলবো, যেটা পাকিস্তান ১০ বছরে পারে নাই। পাকিস্তানের ১০ বছর লাগছে, ৪৭ থেকে ৫৬ সাল লাগছে। তো এই জন্য আমি এরপরে আবার কয়েক বছরের মধ্যে আইয়ুব খান এটাকে লাত্তি দিয়ে ফেলে দিয়ে আরেকটা ওর বেসিক ডেমোক্রেসির একটা কনস্টিটিউশন দিয়েছে। আবার ৭০ সালে বলছে ইয়াহিয়া খান যে আপনারা একটা কনস্টিটিউশনাল কি বলে অ্যাসেম্বলি বানাবেন, গণপরিষদ বানাবেন, এই নতুন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এগুলোকে সংবিধানকে তো লাত্তি দিয়ে ফেলে দেওয়ার জিনিসটা বারবার, এবং নতুন নতুন ডেইলি তৈরি করা যায় না। তো এই জন্য আপনাকে সংবিধানের মধ্যে দিয়ে যতটুকুন ডেভেলপ করা যায়, এটা ব্যবস্থা তো আছে, আমার কনস্টিটিউশনে খুব ভালো আছে, সুপরিবর্তনীয় না, দুষ্পরিবর্তনীয় না। তো আমি আপনাকে বলতেছি, যেমন ধরুন আমার ভাই প্রায় একটা কথা বলেন, আজকে আমার ভাইয়ের সাথে বসলাম, যে আমার ভাই বলেন কোন আইনের অধীনে এই পার্লামেন্ট সরকার গঠিত হলো, এই পার্লামেন্ট কোন আইনের অধীনে নির্বাচিত হলো। আমি বলি ৬৭ ক অনুযায়ী যে ৯০ কার্যদিবস যদি কেউ অ্যাবসেন্ট থাকেন তাহলে পার্লামেন্টের সদস্যপদ বাতিল হয়ে যায়। ৬৭ গ অনুযায়ী সংসদ ভাঙ্গিয়া যেতে পারে। তাহলে হাসিনার যখন পালাইয়া গেছে, রাষ্ট্রপতি ওর স্বাক্ষর আনার জন্য ওরে পাবে কোথায়? দ্যাটস ওয়াই উনি পার্লামেন্ট ভেঙে দিচ্ছেন। ফাইন, ১১৯-এর ক অনুচ্ছেদ অনুযায়ী উনি রাষ্ট্রপতি আমাদের নির্বাচন কমিশন আয়োজন করেন, রাষ্ট্রপতি নির্বাচন, আর ১১৯-এর খ অনুযায়ী সংসদ নির্বাচন আয়োজন করবেন। তো এই জন্য আমি আপনাকে বলছি আজকে গণপরিষদের যে কথাটা আছে, এবং এই যে বলছেন সাংবিধানিক সংস্কার পরিষদ নির্বাচন হয়েছে, সাংবিধান সংস্কার পরিষদ নির্বাচন হয় নাই। নির্বাচনটা হয়েছে যে জুলাই সনদ, হা না ভোটে জুলাই সনদ আপনি গ্রহণ করবেন কি করবেন না। জুলাই সনদের দুটা জিনিস আছে। জুলাই সনদ হচ্ছে আমরা যেটা গ্রহণ করেছি সবাই মিলে, ২৫টা পার্টি আমরা যেদিন স্বাক্ষর করেছি, যে অবস্থায় আছে সেই অবস্থা। আর এনসিপি স্বাক্ষর করে নাই, জামাত স্বাক্ষর করেছে। তো জামাত বিএনপি যারা যেটা স্বাক্ষর করেছে, সেই স্বাক্ষরিত জুলাই সনদ যেটা আছে, বিএনপি সেইটা অক্ষরে অক্ষরে পালন করবে, বাস্তবায়ন করবে। কিন্তু নোট অফ ডিসেন্ট যেভাবে করছে, হ্যাঁ সেটাই। কিন্তু এরপরে একমাত্র এনসিপির দাবি অনুযায়ী ডক্টর ইউনূস এবং আলী রিয়াদ যে জালিয়াতি করছেন, ৪৮টাকে উনি ৮৪টা বানাইছেন, আর বিএনপির ৪৮-এর মধ্যে ২৮টা বিএনপি একমত ছিল। তো তারা বলছিলেন ৩০টা আমরা একমত হলাম।
তো সেই ক্ষেত্রে তারা যে 84টা বানিয়ে ফেললেন, আমি এইটার সাথে একমত নই। এবং ইউনূস প্রথমতই বলছিলেন শুরুতে, আপনি দেখুন যে তিনি বলছিলেন যে ধরুন 100টা প্রস্তাবনা হলো, আমরা 10টায় সবাই একমত হলাম, এই 10টা নিয়ে আমরা এগোবো, নির্বাচনে যাব। তো আপনি 48 থেকে 84টা বানাইলেন কেন? কিন্তু এই জাল জালিয়াতি শাহরিয়ার কবির যে প্রশ্নটি রাখছিলেন যে এই যে অধ্যাদেশগুলা, অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশগুলা যদি সংসদের প্রথম কার্যদিবস থেকে 30 কার্যদিবসের মধ্যে উত্থাপিত না হয়, তাহলে আইন পাস না হয়, তাহলে উত্থাপন তো হয়েছে। হ্যাঁ, উত্থাপন না, আইন পাস না হয়, আইন পাস তো হয়নি। উত্থাপন হয়েছে, পাস পাস হবে হয়নি। কিনা, পাস হবে কিনা এইটা এখন নিয়ে কি বলবেন আপনি? বিএনপি যেগুলো সময় পাবে এগুলো করে ফেলবে, আর যেগুলি করবে, যেগুলি সময় পাওয়া যাবে না, এইগুলি করা যাবে, বিল আকারে করা যাবে, কয়েকদিনের মধ্যে একবার কন্টিনিউয়াসলি এই অধিবেশনেই হবে, এই অধিবেশনেই হবে। 30 পঞ্জিকা দিবসের মধ্যে 30 পঞ্জিকা দিবস না, 30 দিন ভাই, 30 দিন। 93 টু হচ্ছে ভাই, আমি 30 দিন। 30 পঞ্জিকা দিবস বলছি, 30 পঞ্জিকা দিবস মানে 30 দিন। 30 দিন, হ্যাঁ। আচ্ছা, কার্যদিবস হলো, ক্যালেন্ডার ডে, ওয়ার্কিং হলো, ডেজ। হ্যাঁ। 30 পঞ্জিকা দিবসের মধ্যে যদি কোনো অধ্যাদেশ পাস না করা যায়, বিএনপি সেইগুলো বিল আনবে। অপোজিশন, এবং আমি আপনাকে বলছি, অপোজিশন এবং পজিশন দুজনই তো পার্লামেন্টে আছেন, এবং অপোজিশন এমন না যে অপোজিশনের আওয়াজটা এত ক্ষীণ যে একদিকে 293 শেখ মুজিবের পার্লামেন্ট, আর একদিকে 7 জন শোনা যাচ্ছে না, এমন না। কিন্তু এখানে 77 জনের ভয়েস ইজ ভেরি লাউড। তো এই জন্য আমি আপনাকে বলছি, এইটা নিয়ে আমি মনে করি যে পার্লামেন্টে যেভাবে চলছে, আমি আজকে পার্লামেন্টটা পুরোটা দেখছি, আজকে পার্লামেন্টটা, এবং পার্লামেন্টটা ভালোভাবে এগুচ্ছে। আমি মনে করি যে তাদের উপর আমাদের নবীন 146 জন না কতজন নবীন আছেন, এরা সবাই আমার মনে হয় যে তারা যদি চলেন এবং চালান, যারা নবীন পুরাতন মিলে, পার্লামেন্টটা খারাপ চলবে না। পার্লামেন্টের উপর আমাদের আস্থা রাখা উচিত। এবং আমি আপনাকে বলতে আরেকটা ছোট্ট কথা বলে মনে করিয়ে দিই, এই যে 25টা পার্টি যে এই যে জুলাই সনদ বানালো, জুলাই সনদ একমত হলো, বানাইলো কে? আলী রিয়াজ, যে আমার জনগণের কাছে ফেস করার সাহস নাই, সেই আলী রিয়াজ যে বানাইছে। আর 25 জনের 50 জন, 25 পার্টির 50 জন যারা স্বাক্ষর করছে, এদের মধ্যে 35 জনই পার্লামেন্টে আসতে পারে নাই। আচ্ছা, তো এই জন্য আমি আপনি বলছি, এর থেকে এই যে 15 জনের যে সম্মতিকৃত 15 জন, এই পার্লামেন্টে আসছে 15 জন সম্মতি যারা দিয়েছেন, এই 15 জনের সম্মতির থেকে আমার 300 জনের সম্মতির উপর এবং এদের উপর আস্থা অনেক বেশি রাখা উচিত। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি যদি আমি কিছু বলতে চান। হ্যাঁ, প্রথম কথা হলো, যদি আমি ভাইয়ের 67 একটা বুঝে থাকি, 67 এক না, 67 খ 67 খ গ, ওই একের গ, 67 গ, আচ্ছা, একের গ, একের গতে বলা আছে সংসদ ভাঙিয়া যাবে কখন? সংসদ সদস্য শূন্য হলে, সংসদের আসন শূন্য হলে। সংসদের আসন পদ শূন্য হবে কখন? 90 দিন পর। 90 দিন অনুপস্থিত থাকলে, 90 দিন অনুপস্থিত থাকলে, তাহলে আচ্ছা। 5 তারিখে চলে গেল, হ্যাঁ, তাহলে 5ই আগস্ট, সেপ্টেম্বর, 5ই অক্টোবর, সেপ্টেম্বর, নভেম্বর, 5ই নভেম্বর, অক্টোবর, 5ই নভেম্বর। হ্যাঁ, আপনি তাহলে 5ই নভেম্বর কি করতে পারবেন? সংসদ ভেঙে দিতে পারবেন। তার আগে কি ভেঙে দিতে পারবেন? আপনি 6 আগস্ট ভাঙলেন কেমন করে? আচ্ছা, না, আমার ভাই, বোঝার বেলা আপনি তো আলোচনা করতেছেন। যদি প্রধানমন্ত্রীর স্বাক্ষরে, প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে যে কোনো সব পার্লামেন্ট ভেঙে দেওয়া, হ্যাঁ, যে কোনো সব। প্রধানমন্ত্রী পলাইয়ে গেছে, ওর স্বাক্ষর আমি পাবো কোথায়? এই জন্য ভেঙে দিচ্ছে। না, এখন আপনাকে একটা কথা, এই জন্য ভেঙে দিচ্ছে, সেটা তো নাই কনস্টিটিউশনে, তাহলে আপনি আনকনস্টিটিউশনালি ভেঙে দিলেন। ভাই, এখানে তো বলেনি যে পালায় গেলে দিবেন। আপনি যে 67 এক বললেন, সেখানে তো এটা বলেনি। আমি কথা আপনাকে দ্বিমত করতেছি না, কোন ওইসব ভেঙে দেওয়া তো কোনো উপায় নাই ঠাকুর ভাই। কিন্তু আমাদের কথা হলো ডক্ট্রিন অফ নেসেসিটিতে 106 আপনি ভেঙে দিচ্ছেন। আপনি কি সেই 67 একের গতে ভেঙে দেন? দ্বিতীয় কথাটা হলো যে ভেঙে যখন দিচ্ছেন আনকনস্টিটিউশনালি, পালায়ও গেছে কিন্তু আনকনস্টিটিউশনালি, পালায় যাওয়ার কোনো বিধান তাহলে প্রধানমন্ত্রী না, 300 জন এমপি থেকে শুরু করে খতিব পর্যন্ত পালায় যাবে। 57 এর প্রধানমন্ত্রী পলাইয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তাহলে আপনি এটা আনইউজুয়াল সার্কামস্টেন্সেসে এটা করলেন। আচ্ছা, এবার আপনাকে বলি, ভাইয়ের একটু কথা বলি। এই সংবিধান ভাই বললে ইন্ডিয়া ড্রাফটেড না, আর আমি বলছি কিন্তু ইন্ডিয়া ড্রাফট বলেন। আচ্ছা, আমি দুইটা জিনিস দেখাই যে ইন্ডিয়া কেন ড্রাফট করে দিছে। আর ভাই তো পরে একমত হয়েছি আমরা, 72 সালে ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায় ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ
ওয়েস্ট বেঙ্গল। আর ব্যারিস্টার সুব্রত রায়চৌধুরী আমার কথা অনুযায়ী দীক্ষিত তখন ছিল বাংলাদেশের প্রথম যে মানে ইন্ডিয়ান কূটনীতিক ছিল, তার নাম ছিল জে ডিস্ট্রিক্ট। আচ্ছা, এখন 39-এর এক চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা বলতেছি কি দেখেন, রাষ্ট্রের নিরাপত্তা বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আবার মাইন্ড রাখেন, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এইখানে আপনাকে কি করে দিল, বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখার ক্ষেত্রে আপনি কোনো আলোচনা করতে পারবেন না। আমি পুরাটা পড়ে শুনাই। জনশৃঙ্খলা শালীন নৈতিক স্বার্থ আদালত বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা অরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিক বাক ও ভাব প্রকাশের স্বাধিকার থাকিবে। আমার প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের নিরাপত্তা ঠিক আছে, রাষ্ট্রের নিরাপত্তার সময় তুমি কোনো কিছু বলতে পারবে না। বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি ছোটবেলা থেকে শুনে এসেছি কি, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। কার মধ্যে পড়ে যাচ্ছেন আপনি? কার মধ্যে পড়ে যাচ্ছেন? 39-এর কার মধ্যে? 2-এর মধ্যে। এবার আসেন ভাই, যে একটু আগে আরেকটা জিনিস দেখায়, 100 যে বললেন যে দেখেন কেন বলছি 119 না 119 হ্যাঁ ভাই, না 119 না, বলেন ওই বিষয়টা যেটা বলতেছি আপনি বিষয় বললাম, আমি এই যে আর্টিকেল বলতেছি। আমরা কি চুক্তির কথা একটু আগে বললাম না, হ্যাঁ, চুক্তি কেন প্রকাশ করা যাবে না, এটা কনস্টিটিউশনে আপনি ঢুকালেন কেন? এটা তো শুধুমাত্র একটি এই রাষ্ট্রের আন্তর্জাতিক জন্য চুক্তি না, এই যে কথাটা তখন একটা রাষ্ট্রের সাথে চুক্তি করছেন, 7 দফা চুক্তি করছেন 1971 সালে, আর 72 সালে করছেন 25 দফা চুক্তি। তখন কিন্তু অন্য কোনো দেশের সাথে কোনো চুক্তি হয়নি। সেজন্য কি বলছে, বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা এবং রাষ্ট্রপতি তার সংসদ পেশ করবে, তবে শর্ত থাকে যে জাতীয় নিরাপত্তা সে সংশ্লিষ্ট অনুরূপ কোনো চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে। হ্যাঁ, তার মানে আপনি একটা চুক্তি, সংসদ তো নাই তখন, আপনি এই সংবিধান যখন করতেছেন তখন কি সংসদ আছে? না, নাই। দ্বিতীয় কথা ভাই, আমার যদি মনে থাকে, এই সংবিধান কখনো প্লেস করা হয়নি আলোচনার জন্য, যে কমিটির কাছে দিয়েছে। সংসদের বিতর্ক দেখছেন না, সঞ্জিত সেন বাবু বলছে সাইনই করেনি উনি, হ্যাঁ, উনি সাইনই করেননি। হ্যাঁ, মৌলানা ভাসানী বলছে 62 যে সংবিধান আছে তার চেয়েও এটা অর্স্ট, তার চেয়েও এটা অর্স্ট। কারণ আপনি তো এটা রেফারেন্ডামই দেননি, আপনি যে 4 নভেম্বর গ্রহণ করলেন, এটা কি রেফারেন্ডাম দিয়ে আপনাকে জনগণের ম্যান্ডেট আছে কিনা আগে দেখবেন না? জনগণের ম্যান্ডেট আছে কিনা, এই কনস্টিটিউশন চাই কিনা? গণপরিষদ গঠিত হয়েছে। তো গণপরিষদ কিসের ভিত্তিতে করলেন? আমি শেখ মুজিব যা বলবো তাই আইন, তাই তো হলো। একটা অবৈধ রাষ্ট্রপতি অবৈধভাবে একটা গণপরিষদ গঠন করলো, কি তার দল নিয়ে মৌলানা ভাসানীরা কি সেখানে ছিল? আচ্ছা, না, এখানে আমি আপনাকে ভাই তো জানে, এবার ভাইকে উপর 2টা কোশ্চেন ছেড়ে দিলাম। 72 সালের 10 জানুয়ারি আসলেন, কি নিলেন না? শপথ নিলেন না। এটা তো আমি বের করছি বাংলাদেশে, প্রথম বলছি আমি, রেকর্ডেড। আলহামদুলিল্লাহ, আমার ভাই বলেছে এটা তাহলে সত্য কথা, তাহলে শপথ নাইনি, হ্যাঁ শপথ নাইনি। 22 সালের 17 এপ্রিল আমি বলছি এটা। আচ্ছা, আর যেটা শপথ নাইনি, শপথ না নিলে সে অবৈধ। শপথ না নিলে তার কার্য শুরু হয় নাই, না অফিস শুরু স্টার্ট হয় নাই। অফিস তাহলে আপনি 11 তারিখে দিলেন কেমন করে? প্রেসিডেন্সিয়াল অর্ডার করলেন কিভাবে? তাহলে আবার 12 তারিখে আপনি সায়েম সাহেবের কি নিলেন, আবু সাইদ চৌধুরী, আপনি শপথ নিলেন কিভাবে? তাহলে সবকিছু অবৈধ না? সবকিছু অবৈধ কিনা আমি ওই জায়গাতে না। আজকে একটু ভাইরা একটা কথা বললেন, পার্লামেন্ট চলছে খুব ভালোভাবে। আজকে পার্লামেন্টে থেকে একটু আগে বললাম, খুব কান্না পাইছে। কি জন্য জানেন? বিরোধী দলীয়, আমি বলবো বিরোধী দলের উইকনেসকে সালাউদ্দিন সাহেব খুব ভালো মতো কি করছে, এক্সপোজ করছে ধূর্ততার সাথে। আবার বলতে শব্দটা ধূর্ততার সাথে। কেন? উনি বললেন মানে 62তে যে দরখাস্তটা দিছে বাংলাদেশ জামাতে ইসলামের, ওটা সঠিক হয়নি। কেন? উনি বলছেন যে জনগুরুত্বপূর্ণ বিষয়ের যেগুলো প্রশ্ন আছে সেগুলো দিতে হবে কোথায়? 68 আন্ডারে। কেন? এই 68 আগে দেখেন লেখা আছে জরুরি গণগুরুত্বপূর্ণ, আর
এই 61 আগে লেখা আছে খালি জন গুরুত্বপূর্ণ। ওনারা মানে আমিরের জামাত তার দরখাস্ত লিখছে জরুরি জন গুরুত্বপূর্ণ। এবার দেখেন ভিতরে দেখেন 61 উপরে দেখেন লেখা আছে জরুরি গণ গুরুত্বপূর্ণ। উনি বললেন যে কিভাবে ডাইভার্ট করে দিলেন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে, এটা 62 দরখাস্ত হবে না, এটা হতে হবে 68 দরখাস্ত। এবং 68 দরখাস্ত শর্ত কি 5 জন আর কি লাগবে, সাইন লাগবে, আর 62 দরখাস্তে কোনো সাইন লাগবে না। আমার কিন্তু বিরোধী দলীয় কোনো এটা বলতেই পারলেন না, কাউন্টার দিতেই পারলেন না যে সালাউদ্দিন সাহেব কি করতেছেন, সবাইকে কি ভাবতেছেন, অজ্ঞ ভাবতেছেন। কারণ কি সমস্যাটা কি, সালাউদ্দিন সাহেব তো সব জানে, যে জেগে ঘুমায় তাকে আপনি জাগাবেন কিভাবে। পরের কথাটা সে বলছে কি 63 প্রস্তাব কোন বিষয় সম্পর্ক হইবে না যাহার প্রক্রিয়া কেবল আইন প্রণয়নের দ্বারা হইতে পারে। উনি ওখানে বললেন কি আবার জুলাই সনদ বাস্তবায়ন হইবে কিনা এটা আইনি প্রক্রিয়া, অতএব 62 এই কি হবে না, এই নোটিশ আপনি দিতে পারেন না। জামাতে ইসলাম আমিরে জামাত যে নোটিশ দিছে সেই নোটিশ কিসে দিছে, নোটিশের ইয়াটা কি, সারমর্ম কি, এই সংসদ সঠিকভাবে আহ্বান করা হয়নি। তাহলে কিভাবে 63 হলো, এটাও আমার ব্রিজ দলের ভাইরা ঠিক মতো অ্যাড্রেস করতে পারলেন না। যে সালাউদ্দিন সাহেব ওনাদের খালি ঘোল খাওয়াচ্ছে যাতে কোনোভাবে জুলাই সনদ বাস্তবায়ন না হয়, এই দুইটা জিনিস তো পরিষ্কার করে বললে উনি বসে যায়। যে প্রথম কথা উনি 62 আর 68 দিয়ে কি করতেছেন, আর ভাই আইনের মাস্টার উনি এটা জানে। শুনেন, সিলি মিস্টেকের কারণে আপনি কোনো কিছু করতে না, একটা পুরা কারণিক মিস্টেকের জন্য আপনি পুরাটাকে দরখাস্তকে নাল এন্ড ভয়েড বলতে পারবেন না। এবং আরেকটা কি, এই প্রসিডিউরে বলা আছে একটা রুল পাস হয়ে যাবে যখন স্পিকারের, তখন ইওর মাউথ ইজ শাট বিকজ দ্য বুক ইজ ক্লোজড। আপনি একটা সার্বভৌম পার্লামেন্ট, আপনি সরকারি দল, আপনি একটা বর্ষিয়ান পার্লামেন্টে, আপনাকে বোধহয় 100 বার বলছে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনি বসতেছেন না। আপনি এই যে অ্যারোগেন্সিটা দেখাচ্ছেন। তাহলে প্রথম দিন আমি পার্লামেন্টে কি দেখতে পেলাম, যে মেজরিটি অপারেশন চলবে এই পার্লামেন্টে, এবং এই পার্লামেন্টে আরেকটা কাজ কি করা হবে, এই পার্লামেন্টে আরেকটা কাজ করা হবে, কি হবে, এই প্রসিডিউরকে মেল ফাংশন করা হবে। কারণ আপনি তো জেনে শুনে মেল ফাংশন করলেন, কারণ 68 হলে 5 জন আর লাগবে, আর 62 হলে কি বলা আছে, সেজন্য ভাইকে দেখালাম জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পর্ক। তাহলে দা প্রসিডিওর অ্যাপ্লাই করা হয়েছে, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। এন্ড ওনারা হয়তো সেটা ভালো মতো এক্সপ্লেন করতে পারে যে আমিরে যাওয়া প্রথম দিন যখন দাঁড়াইছিল এই নোটিশ লাগতো না, কারণ উনি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াইছিল। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালে কোনো নোটিশ লাগে না, ওটা ওই দিন বলতে পারেননি উনি যে পয়েন্ট। কারণ আমাদের এখানে কি 75% সদস্য হচ্ছে নতুন। আর একটা জিনিস বলতে হবে, এই আপনি যে সংসদে দাঁড়ায় আছেন, এই মহান সংসদে, এটাতে এখনো রক্তের দাগ শুকায়নি। জি, ধন্যবাদ আপনাকে মোশাররফ আহমেদ ঠাকুর। আপনি যদি বলতেন, আপনি বলার মধ্যে দেশ এই জায়গাতে আমার ব্যারিস্টার ভাইয়ের সাথে একটু কথা বলি। হ্যাঁ, শুনুন, পার্লামেন্টের কার্য বিবরণী, পার্লামেন্টে যদি কাউকে মানহানিকর কোনো কথা বলা হয়, এটা আদালতে উত্থাপন করা যায় না। না, এটা এক্সপান্স হয়ে যায়, এক্সপান্স করা যাবে কিন্তু আদালতে উত্থাপন করা যাবে না। পার্লামেন্টের ক্ষমতাটা এতটুকুন পর্যন্ত যে আইনসভার ক্ষমতাটা হাত অনেক লম্বা, কিন্তু সে পার্লামেন্টের ওয়াল স্পর্শ করতে পারবে না। আমি কি ভুল বলছি কিনা জানি না, তো ওয়াল স্পর্শ করতে পারে না। তো এখন আমি আপনাকে বলতেছি, পার্লামেন্টের কার্য বিবরণী নিয়ে আমরা আদালতে যেমন আলোচনা হয় না, আদালতে আলোচনা করা যায় না, ঠিক তেমনি আমার মনে হয় পার্লামেন্টের কার্যবিবরণী, এরা বিজ্ঞ পার্লামেন্টারিয়ান সবাই, অপোজিশনের এরাও বিজ্ঞ হবেন হয়তো। এখন একটু বিজ্ঞ হবেন, কিন্তু কথাটা একজন বিজ্ঞ বেশি জানি বলে আরেকজন আপনি নাকানি সুমানে খাচ্ছেন, এটা তো ঠিক না। আপনাকে জামাতে ইসলাম কেন নিল না? একজন বিজ্ঞ ব্যারিস্টারকে কেন যে নিল না, যিনি এই যে জাতীয় চেষ্টা তো কম করেননি নির্বাচনের আগে, প্রসিডিউর কার্য বিবরণী সম্বন্ধে অনেক ভালো জ্ঞান আছে, এইরকম একজন ব্যারিস্টারকে রেখে ওই লোকগুলাকে নিচে কেন গোল খায় আমি বুঝলাম না। জামাতের বিজ্ঞতা নিয়ে আমরা এই জন্য আমি আপনাকে বলছি যে পার্লামেন্টের কার্য বিবরণী নিয়ে আমরা তাদেরকে আন্ডারমাইন করা উচিত না,
উই শুড নট আন্ডারমাইন দ্য পার্লামেন্টের যে যারা মেম্বার্স আছেন পজিশন এন্ড অপোজিশন, কাউকেই আমরা আন্ডারমাইন করবো না। তো আমি মনে করি যে এখন আমার মনে হয় যে আমরা শেষের দিকে আছি হ্যাঁ, একেবারে। যে আপনি আমি মনে করি বক্তব্য যে দিয়ে শেষ এই করুন। পার্লামেন্ট যেটা নজরে দিবেন, যে আমরা মনে করি যে ক্লোজিং রিমার্কস আমার কোনোভাবেই সরকার এবং বিরোধী দলের মধ্য থেকে কোনো মব কালচার এটাকে একদম বাদ দিতে হবে। এটি স্বরাষ্ট্রমন্ত্রী এবং বলেছেন প্রথমে দায়িত্ব গ্রহণের পরে। ন্যায্যতার যে প্রশ্নটা এটা সবার আগে থাকবে, ন্যায্যতার প্রশ্ন। সংখ্যালঘুদের অধিকার আমি মনে করি সারা পৃথিবীতে সংখ্যালঘুদের অধিকারকে অগ্রাধিকার দেওয়া হয়, যাতে সংখ্যালঘুরা জি, এখানে শেষ করতে হবে। শির দ্বারা সোজা করে মাথা উঁচু করে হাঁটতে পারে, এই ব্যবস্থা করা। এবং সব শেষে এই অবস্থায় বাংলাদেশের যে আমাদের এই অঞ্চল ধন্যবাদ আপনাকে। যুদ্ধের অবস্থায় যে হ্যাঁ, আমরা যে সরকারি অর্থনৈতিক চ্যালেঞ্জের পদক্ষেপ, মুখোমুখি আছে, এটা সবাই মোকাবেলার মিলে- জন্য একটা জাতীয় জি। ঐক্য রচিত হয় ধন্যবাদ এবং আপনাকে, সবাই এই ধন্যবাদ পথে হাঁটেন। ব্যারিস্টার শাহরিয়ার কবির। ইনশাআল্লাহ। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময় নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।